টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠানে আমরা বরাবরের মতো আজকেও দুটো ভাগই ভাগ করেছি। প্রথম অংশে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বাড়ি কেনা নিয়ে। কিন্তু বাড়িটা আমরা স্বপ্ন দেখি, বাড়ি কিনতে চাই, কিন্তু কয়জনের পকেটে সেই পরিমাণ অর্থ থাকে যে একটা বাড়ি কিনবো, হয় পুরো ডাউন পেমেন্টে অথবা ডাউন পেমেন্ট তো দূরের কথা, শুধুমাত্র যে পয়সাটা আমাদেরকে ইনিশিয়ালি দিতে হয় সেটাই বা কতজন আমরা জোগাড় করতে পারি। কিন্তু সেই টেকনিকটাই আজকে আমরা আলোচনা করব। ড্রাই জানুয়ারি, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে স্বল্প সময়ের মধ্যেই কিভাবে আমরা হতে পারি একটি নিজের বাড়ির মালিক, সেই বিষয়টি বা সেই টেকনিকগুলো, সেই টিপসগুলো এই অনুষ্ঠানের প্রথমাংশে আমরা দেব। এবং দ্বিতীয়াংশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। এআই কি সম্ভাবনা নাকি অভিশাপ? এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান এই প্রেক্ষাপটে, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এটিও একটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে না আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আজকের বিষয় সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় রিয়েলটর আসিফ এ চৌধুরী। জনাব আসিফ এ চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এই প্রোগ্রামে তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার। এবং আপনাদের হোপফুলি আপনাদের যে কোয়েশ্চেন বা আমরা আলোচনা করবো আপনাদেরকে হেল্প করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে বাড়ি কেনার ক্ষেত্রে যারা আমাদের মতো গরিব মানুষ যারা আছি, যাদের ডাউন পেমেন্ট দেওয়ার মতো পয়সা বা ইনিশিয়াল পয়সাটা আমাদের নেই, তারা কিভাবে সেই পয়সাটা জোগাড় করতে পেরে একটা বাড়ির আস্তে ধীরে একটা বাড়ির মালিক হতে পারি, সেই টেকনিকটি আমরা আপনার সাথে আলোচনা করব। তবে আপনার সাথে আলোচনা করার আগে এই বিষয়টির গুরুত্ব নিয়ে একটু কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, নতুন বছর এলেই আমরা অনেক প্রতিজ্ঞা করি। কেউ বলেন ওজন কমাবো, কেউ বলেন খরচ কমাবো, আবার কেউ বলেন জীবনটা গুছিয়ে নেব। বিশ্বের অনেক দেশে জানুয়ারি মানেই ড্রাই জানুয়ারি, এক মাসের সংযম, এক মাসের বিরতি, এক মাস নিজের দিকে তাকানোর সুযোগ। কিন্তু প্রশ্ন হলো, এই সংযম কি শুধু খাবার দাবার বা পানাহারই সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা এটাকে ব্যবহার করতে পারি জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটাকে ছুঁয়ে দেখার জন্যে? একটা নিজের বাড়ি, যেখানে ঠিকানাটা ভাড়া নয়, নিজের নামে, যেখানে দেয়ালগুলো সাক্ষী থাকবে পরিবারের হাসি কান্নার। যদিও আজকের বাস্তবতায় বাড়ি কেনা অনেকের কাছে দূরের স্বপ্ন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সমস্যা সবসময় আয়ের অভাব নয়, বরং অনেক সময় সমস্যাটা আমাদের অভ্যেসের। অপ্রয়োজনীয় খরচ, বাজেটের বাইরে স্বপ্ন দেখা, ভুল সময়ে বড় সিদ্ধান্ত নেওয়া, এ সবই কি আমাদের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা? আজকের অনুষ্ঠানে আমরা জানব ড্রাই জানুয়ারি মানসিকতা, এক মাসের চ্যালেঞ্জ থেকে দীর্ঘমেয়াদী আর্থিক প্রস্তুতিতে কিভাবে বাস্তবতায় রূপ নিতে পারে। আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি বাস্তব উদাহরণ দিয়ে বলবেন আজকের একটু সংযম কিভাবে আগামীকাল এনে দিতে পারে নিজের ঘরের চাবি। তাই আজকের এই আলোচনা শুধু বাড়ি কেনার নয়, এটা ভবিষ্যৎ গড়ার গল্প। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, ড্রাই জানুয়ারি, কিভাবে আপনি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে স্বল্প সময়ের মধ্যেই হতে পারেন একটি নিজের বাড়ির মালিক। জনাব আসিফ চৌধুরী, আমি ভূমিকাতে একটু ইঙ্গিত দিয়েছি, আপনার কাছে বিস্তারিত জানতে চাইব। প্রথমে যে প্রশ্নটি আমি করতে চাই এই ড্রাই জানুয়ারি নিয়ে, যে ড্রাই জানুয়ারির মানসিকতা, এটা বলতে আসলে আপনি একজন রিয়েলটর হিসেবে কি বোঝেন বা কি হিসেবে আমাদেরকে বোঝাবেন? আমাদের রিয়েল এস্টেট কেন, এটা আসলে আমেরিকার বা পশ্চিম বিশ্ব বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতেই মনে করেন, যেখানে আমরা ক্রিসমাস পরবর্তী যে নিউ ইয়ার পরবর্তী যে সময়টা থাকে, এটা হলিডে মুড থেকে বেরিয়ে আসি। তো সেই জানুয়ারিতে বা মনে করেন খরচটা আগেই হয়ে যায়, সেটাকে আপনি কাট করার চেষ্টা করেন। অনেকে দেখা যাচ্ছে যে বছরের শেষেতে এই ট্যাক্স রিটার্নের এটা
একটা সময় আসে, অনেক টাকা পয়সা ফেরত আসে। তো দেখা যাচ্ছে যে আননেসেসারি জিনিস কেনার, একটা ফার্নিচার কিনে ফেলবো, একটা বেডরুম সেট কিনে ফেললেন 8 থেকে 10 হাজার, একটা দামি একটা বা একটা গাড়ি কিনে ফেললেন, হয়তো আপনার টয়োটা ওটা না ক্যামরি হলেও চলতো। না হলেও চলতো, টয়োটা ক্যামরি একটা কিনলে দেখা গেল যে একটা আপনি একটা মার্সিডিজ কিনে ফেলছেন, রোলস রয়েস কিনে বা ফেললেন। যাই হোক এটা কিনে ফেললেন। তখন ওই টাকাটা কিন্তু একটা ডেট হিসাবে আপনার জন্য ক্রিয়েট হইলো। দেখা গেল যে 100 থেকে 1000, 500, 700 আপনার একটা পেমেন্ট আপনার হয়ে গেল। সেটা বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট একটা বাধা হয়ে দাঁড়ায়। তো যারাই মনে করেন অ্যাবসোলুটলি যেটা জরুরি সেটা আপনি খরচ করলেন, আর যদি জরুরি না হয় তাহলে এটাতে আপনার যাওয়াটা সে কারণে এটাকে ড্রাই জানুয়ারি বলা হচ্ছে, ড্রাই জানুয়ারি যে সংযমের মধ্য দিয়ে সঞ্চয় করে। বেসিক্যালি সংযমটা ইংলিশে এটাকে ডিসিপ্লিন বলে। আমাদের যে কোনো জিনিসেরই মনে করেন চাল চলন, ভাবভঙ্গি, খাওয়া দাওয়া, আমরা একটা রেজুলেশন থাকে, আমরা এটা করব। তো আমি মনে করি, বা যারা এক্সপার্ট যারা আছেন তারা মনে করেন যে রেজুলেশনের মেইন পার্টটা হলো ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন ভাবে আপনি যদি বাড়ি কেনার খেয়াল থাকে, প্রথমেই তো আপনাকে একটা কমিটমেন্ট করতে হবে, হ্যাঁ আমি কিনবো, সেটা কিন্তু 50%। এর পরের স্টেপগুলো হলো যে আপনি কিভাবে খরচ করবেন। তো আপনার এই কথা অনুসারে যেটা মনে হচ্ছে যে এই যে অপ্রয়োজনীয় খরচ কমানোর কথা আপনি বলছেন বা আমিও বললাম, তো এই অপ্রয়োজনীয় খরচ কমালে বাস্তবে একজন ক্রেতা কত দ্রুত বাড়ি কেনার যোগ্য হয়ে উঠতে পারেন, একজন রিয়েলটর হিসেবে আপনার কাছে জানতে চাই। প্রথমেই আমি যে বললাম যে আপনার ইচ্ছাটা হলো 50%, বাকিগুলো আপনার কমিটমেন্ট। এই কমিটমেন্টটা থাকতে হবে, কারণ আপনি যদি মনে করেন আপনি 20,000 টাকা আপনার জানুয়ারি মাসে আপনার সেভ হলো, সেই টাকা যদি আপনি খরচ না করেন, সেটা কিন্তু আপনার একটা ডাউন পেমেন্ট বা ক্লোজিং কস্টের দিকে আপনি আগায় গেলেন। অফকোর্স আপনার তো একটা সম্মানই তো আপনার থাকবে। যারা গভর্নমেন্ট জব করেন তারা হয়তো ফেডারেল আপনার অ্যাসিস্ট্যান্ট পাইতে পারেন, বা সিটির যে প্রোগ্রাম যেগুলো আছে আমরা আগেও ডিসকাস করেছি সিটি থেকে কিভাবে পাওয়া যায়, সেগুলো যদি কোয়ালিফাই করেন এবং সেই সাথে যদি আপনার এই $20,000 যদি আপনি অ্যাড করেন, তো আপনি অনেক দূর আগায় গেলেন আপনার একটা ড্রিম হাউসের জন্য। অনেক ক্ষেত্রে আমরা যারা বাড়ি কিনতে চাই অনেক বড় একটা স্বপ্ন দেখে ফেলি, আমার কি আছে না আছে সেটা আগে পিছে চিন্তা না করেই বড় একটা স্বপ্ন দেখি, এবং বাজেটের বাইরে গিয়ে আমরা অনেক সময় বাড়ি দেখে ফেলি। এটা মানসিকভাবে কিভাবে একজন আমরা ক্রেতা হিসেবে ক্ষতিগ্রস্ত করে? আপনার প্রথমে একজন তো আপনার নির্ভরযোগ্য একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনার কাজ করতে হবে যদি একটা বাড়ি কিনতে চান। কারণ দেখেন, আপনি অনেকেই আমাদের কমিউনিটিতে টেন্ডেন্সি আছে যে দেখা যাচ্ছে মাল্টিপল এজেন্টের সাথে কথা বলছেন, সকালে একজনের সাথে, দুপুরে একজনের সাথে কথা বলছেন, বিকালবেলা আরেকজনের সাথে কথা বলছেন। সেটার দরকার নাই, কারণ একজনেরই সেম অ্যাক্সেস আছে, বুঝছেন, সেম বাড়িটাই সে দেখাবে। এবং মার্কেটে যদি MLS এ একটা বাড়ি আসে, সেই অ্যাক্সেসটা রানা বাইরেও আছে, আসিফ চৌধুরীরও আছে, এবং TVN-এর যারা কাজ করেন তাদেরও সেম অ্যাক্সেস আছে। তো আপনি যাকে একজন নেবেন, একজনের সাথে কাজ করাটা বেটার। আপনি যার সাথে এই প্রশ্ন একটা ছিল, এটা আমি আমি অ্যাডভান্স আমি বলে ফেললাম। তো এই জন্য আপনার একজন ট্রাস্টেড রিলেশনে কাজ করবেন, এবং আপনার মর্গেজ যে রিলেটেড যে জিনিসগুলো আছে, আপনি কত টাকা কোয়ালিফাই করেন। আপনি মনে করেন সাপোজ আপনি 700,000 আপনি কোয়ালিফিকেশন করেন, 850,000 বাড়ি দেখে তো লাভ নাই, কারণ আপনি তখন ওভার প্রাইস বাড়িটা দেখলেন, সেটা আপনি নিতে পারলেন না। তো আপনারও সময় নষ্ট হলো, এবং যে রিয়েল এস্টেটের সাথে যে কাজ করলেন তারও সময় নষ্ট হলো। তাইলে কি করতে হবে, প্রথম স্টেপ বাই স্টেপ আপনার একটা বাড়ি কেনার জন্য আগাতে হবে। মানে অর্থাৎ আমার আয় বুঝে ব্যয় করাটা যেমন একটা কথা আছে, তেমনি আমার বাজেট কি আছে সেটার উপর নির্ভর করে আমার একটা বাড়ি দেখা দরকার। তো আপনি একটু মর্গেজের কথা বললেন, তো সেক্ষেত্রে যদি যে নতুন ঋণ বা বড় কেনাকাটার ক্ষেত্রে যে মর্গেজ অ্যাপ্রুভাল কতটা প্রভাব ফেলে? অলমোস্ট 100%। কারণ এন্ড অফ দ্য ডে আপনার এখানে ডাউন পেমেন্টের ব্যাপার আছে, ক্লোজিং এর ব্যাপার আছে, মান্থলি যে পেমেন্টটা আসবে সেটারও ব্যাপার আছে, ইন্টারেস্ট এটা কত আসতেছে সেটাও একটা ব্যাপার আছে। কারণ এন্ড অফ দ্য ডে মাসের শেষে কিন্তু আপনাকেই কিন্তু বিলটা বহন করতে হবে। শুধু বাড়ি কিনলে হবে না, বাড়িটা একটা কমিটমেন্ট। আপনার 20-15 বছর হোক, 20 বছর হোক, আর 30 বছরের হোক, সেটা তো আপনার ক্যারি করতে হবে।
তো সেই অনুসারেই আপনার প্ল্যান করা উচিত। আপনি অ্যাফোর্ডেবিলিটি, আমরা যারা এই এই গত 8-9 মাস 1 বছর থেকে অ্যাফোর্ডেবিলিটি আমরা শুনতেছি, অ্যাফোর্ডেবিলিটি কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্টর। আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন সেভাবেই আপনার আগানো উচিত। শুধু এই ক্ষেত্রে শুধু অ্যাফোর্ডেবিলিটি না, একটা বাড়ি কিনতে গেলে আপনার প্রপার্টি ট্যাক্সটাও কেমন, যদি পেইড অফ বাড়ি হয়ে থাকে এবং আপনি রিটায়ার করে ফেলেন, তো 65 হলে আপনি সিটির ভিতরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন রিটায়ারমেন্টের, হয়তো $0.5% নিয়ে আসবেন। এখন যদি 50,000 ট্যাক্স হয়ে থাকে, তো 25,000 আনলেও তো $25,000 আপনাকে দিতে হবে। অত ছেলেমেয়েরা ছিল আপনার, বা ছেলেমেয়েরা মুভ আউট করে ফেলছে, বাসাতে নাই, অন্য স্টেটে চলে গেছে, আপনি আর আপনার ওয়াইফ দুজন আছেন, এটা কিন্তু একটা বার্ডেন আপনার। ওইগুলোও আপনাকে ক্যালকুলেট করতে হবে। এবং আরেকটা জিনিস, রানা ভাই, 2026-এ হোম ওনার ইন্স্যুরেন্সটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে আপনার যে আগে $600 ছিল, সেটা এখন $1,200 হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে $2,200 হয়ে গেছে। তো ইন্স্যুরেন্সটাও আপনাকে ক্যালকুলেট করতে হবে। এটা ইস গ্রোয়িং, মনে করেন এই বছর যদি 2026-এ 2,000 হয়, 2027-এ সেটা কত 2,400 হইতে পারে, 2,500 হইতে পারে। সো ইউ হ্যাভ টু অ্যাড অন, মানে আপনার ওইটা ক্যালকুলেট মাথায় রাখতে হবে যে এটা একটা অ্যাডিশনাল কস্ট আপনার ফিউচারে আসতেছে। এখানে আমরা ধরেন যে আমেরিকায় আসার আগেই বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে, বা আমাদের জন্মভূমি বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে চাই, প্রথমেই বড় স্বপ্নটা দেখি যে আমরা একটা বাড়ি কেনা দরকার, এটা একটা বাড়ি আমি কিনবো, গাড়ি হবে, বাড়ি হবে, এই স্বপ্নটা আমাদের থেকে থাকে। কিন্তু এখানকার বাস্তব অবস্থা কিন্তু আমরা জানি না, কারণ আমরা বাংলাদেশে দেখেছি পকেটে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, বাড়ি পছন্দ হয়েছে, দালালের মাধ্যমে হোক বা যেভাবেই হোক গেলাম, জমির দলিল দেখলাম, রেজিস্ট্রি অফিসে বা ওই ল্যান্ড অফিসে যে খোঁজখবর নিয়ে দেখলাম ঠিক আছে, ডাউন পুরা টাকা জমা দিলাম, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে বাড়ি কেনার ক্ষেত্রে একটা ক্রেডিট স্কোর একটা বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। তো বর্তমানে এই ক্রেডিট স্কোর কতটা গুরুত্বপূর্ণ, আর সেটা কিভাবে ঠিক রাখতে পারবে? আপনার এই প্রশ্নের আগে একটু ভূমিকা নিয়ে নিচ্ছি। আমরা যখন আমাদের দেশে ছিলাম, তখন কিন্তু ইন্টারনেট ছিল না, এত গ্লোবালাইজেশন যে কি হচ্ছে না হচ্ছে আমরা শুধু পত্র পত্রিকার মাধ্যমে বা টিভি, সিএনএনও ছিল না, যেগুলো আমরা চোখের সামনে দেখতাম, বাংলাদেশ টেলিভিশন, বিটিভির যে নিউজ, ওইগুলো থেকে কিছু পত্র পত্রিকা, ইত্তেফাক, দৈনিক বাংলা, সংবাদ যেগুলো ছিল, বিচিত্রা, দুই একটাতে আমরা যা পড়তাম সেটাই বুঝতে পারতাম। তো যখন আসার আগে আমরা, তখন বাংলাদেশে কিন্তু ডালাস বলে একটা একটা সিরিয়াল যেত, হাওয়াই ফাইভও একটা ছিল, তো ওই বায়োনিকো ম্যান ছিল, হ্যাঁ ওইগুলো, হ্যাঁ, তো ওইগুলো দেখে আমরা কিন্তু আমেরিকা বুঝেছি, বা আমেরিকার, হ্যাঁ, বা আমার ছোট ভাই কিন্তু ডালাসে সেটেল হয়েছে, শুধুমাত্র ডালাস। হ্যাঁ, তো ডালাসের কাউবয় হ্যাট এবং ডলারকে কিন্তু ওরা বাক্স বলে, $5, $1, $2। তো আমরা, আমার মাথার মধ্যে ঢুকলো যে বাক্স জিনিসটা কি, তখন জিজ্ঞেস করতে করতে হলো যে এটাকে টাকাকেই বক্স বলে। তো ওই যে আপনি বললেন যে দেশ থেকে আমরা প্ল্যান করে আসি যে আইসা ক্রেডিট স্কোর, ওইগুলো কিন্তু তখন জানার সুযোগ ছিল না। এখন কিন্তু হাতের মুঠোয় সবকিছু। যারা বাংলাদেশ থেকে আসেন, তারা নিউ ইয়র্কের 5 বরো বা নিউ ইয়র্কের ব্যাংকিং সিস্টেম বা বাড়ি কেনার প্রসেস, আমাদের টিভিএনের একটা শো থেকে, বাংলাদেশ থেকেও আমাকে একজন মহিলা ফোন করেছিলেন যে আপনার প্রোগ্রাম দেখেছি, বাংলাদেশে আমরা কিভাবে, আমেরিকাতে আমার ছেলে থাকে, পড়তে আসতেছে, বাড়ি কিভাবে নিন। তো দেখেন আমাদের রিচটা কোথায় চলে গেছে। থ্যাংক ইউ টিভিএন, বা যেভাবে হোক আমরা তো কমিউনিকেট করতে পারছি। হ্যাঁ, এখন আসি ক্রেডিটের ব্যাপার। ক্রেডিট কিন্তু অ্যাটলিস্ট বছর খানেক লাগে আপনার একটা ক্রেডিট বিল মিনিমাম। হ্যাঁ, এছাড়াও মনে করেন যারা ইনভেস্টার যারা আছে, তারা তো ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে, এবং যারা অনেকেই 50% ডাউন দিলে আপনার তখন লোনটা ইজি হয়, একটু হাই ইন্টারেস্ট রেট হয়, কিন্তু কেনা যায়। ওই যে HB1 ভিসা থেকে যারা স্টুডেন্ট হিসাবে, তারাও কিন্তু কিনতে পারতো বছর 3 আগ পর্যন্ত কিনতে পারতো। যে ডোনাল্ড ট্রাম্প আসার পর সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ক্রেডিট কিন্তু আপনার যদি ক্যাশ টাকা থাকে, আপনি ক্যাশ টাকা খরচ করবেন না। আপনার আপনি হোম ডিপোর একটা কার্ড নিতে পারেন, আপনার বিজেসের একটা নিতে পারেন, কস্কোর একটা কার্ড নিতে পারেন, যেগুলো সুপার মার্কেটে যেগুলো আছে চেইন, আপনি একটা শার্ট কিনবেন, সেই মেসিজ থেকে একটা শার্ট ক্যাশ টাকা না দিয়ে মেসিজের কার্ড দিয়ে আপনি মান্থলি সাথে সাথে পে করবেন, তো ইন্টারেস্ট তখন অ্যাড অন হচ্ছে, কিন্তু আপনার ক্রেডিট বিল্ড হচ্ছে। আপনি একটা গাড়িকে যদি চালান, আপনার গ্যাস স্টেশনে ক্যাশ টাকা না দিয়ে আপনি একটা ব্যাংকের একটা ডেবিট কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে, আপনি মনে করেন যে কোনো ব্যাংকেও আপনাকে মনে করেন 2, 3, 4, 5 হাজার টাকার একটা কার্ড আপনাকে অফার করবে।
আপনার যদিও সেটা হয়তো লিমিটেড হইতে পারে, কিন্তু ওটার ভ্যালু অনেক। আপনি যদি সেটা ইউজ করেন, ইউটিলাইজ করতে পারেন প্রপারলি, দেন ক্রেডিট স্কোর উইল ইভেনচুয়ালি উইদিন 12 মান্থস আপনার যদি কোনো খারাপ রেকর্ড না থাকে, ইট কাউন্টস। আমরা একটা জিনিস অনেকের ক্ষেত্রে আমরা গাড়ি কেনার ক্ষেত্রেও দেখেছি যে গাড়িটি কেমন, কোন কোম্পানির কোয়ালিটি কেমন সেটা দেখি না, রংটা দেখি, রংটা পছন্দ হয় কিনা। আসলে রংটা তো আসলে গাড়ির কোয়ালিটি না। জি না। তেমনি বাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আসবাবপত্র, সাজসজ্জা কারণে একটা ভালো বাড়ি আমরা কিনি না, ছেড়ে দিয়ে আসি। এই যে একটা ভালো বেডরুম নেই বা সাজসজ্জা নেই বা আসবাবপত্র নেই, এটা কি আমাদের খুব ভুল ধারণা? আমাদের কমিউনিটিতে একটা টেন্ডেন্সি যেটা হলো, মনে করেন সবকিছু বড় হইতে হবে, বুঝছেন। একটা কিং সাইজ বেড পড়তে হবে, বুঝছেন। বেডরুম সেটটা যদি বিশাল না হয়, তাইলে কিন্তু ভাবিরা এসে আপনাকে কমপ্লিমেন্ট দিবে না, বুঝছেন। তো ওই যে আপনার মনে করেন যে ওই চিন্তাধারা থেকে আপনার বেরিয়ে আসতে হবে। কোনো বাড়ি আপনি ব্র্যান্ড নিউ বাড়ি কিন্তু রানা ভাই আপনি পারফেক্ট পাবেন না, আনলেস ইউ বিল্ড। আপনি যদি তাজমহল শাহজাহান বানাইছিল, ওনার মন মতো করে বানাইছিল, সেভাবে যদি বানান আপনি, তাহলে একটা বাড়ি আপনার মন মতো হবে। আদার দেন দ্যাট আপনি লোকেশনটা দেখবেন, আপনার নিডটা দেখবেন, আপনার পারপাসটা সার্ভিস হচ্ছে। হ্যাঁ, আপনি যদি 5 জনকে নিয়ে যান সাথে করে, স্বাভাবিকভাবে আপনার 5টা অপিনিয়ন আসবে, বুঝছেন। বাট ওনারা হয়তো আপনার যে নিডটা সেটা ওনারা বুঝতেছেন না। হয়তো আপনার কিছু কসমেটিক কাজ দরকার, পেইন্টটা বদলানো দরকার, ডোর নবটা বদলানো দরকার, বাথরুমের ফসারটা বদলানো দরকার। পুরো বাথরুম কিন্তু আপনার চেঞ্জ করার দরকার নেই, টয়লেট সিটটা বদলানো দরকার বা টয়লেটটা বদলানো দরকার। বা সেক্ষেত্রে আপনি কি করবেন, একজন হোম ইন্সপেক্টর ঠিক না, আপনার হোম বিল্ডার যারা কাজ করেন, বাড়ির কাজ করেন, তাদেরকে সাথে নিয়ে যাবেন এবং আপনার এটা ওই যে কস্টটা কত টাকা আসবে এটা আনুমানিক আপনি ধারণা নেবেন। সেক্ষেত্রে এইসব দিকে আমরা কিন্তু ওইসব দিক দিকে আমরা চিন্তা ভাবনা করি না। আমরা রিয়েল এস্টেটের সাথে যাই, সাথে আমাদের বন্ধু বান্ধব না হইলেও কিছু লোক আমরা সাথে নিয়ে যাই। ওনাদের একটা অপিনিয়ন থাকে, নিজের একটা অপিনিয়ন থাকে, এবং আয় ব্যয়ের বাজেটের একটা ব্যাপার থাকে। তো ওই মাইন্ডসেট নিয়ে আপনি যদি সব কিছু পারফেক্ট চান, তাহলে এটা পসিবল হচ্ছে না। আমাদের হাতে সময় কম, একটা দুটা প্রশ্ন হয়তো আপনাকে আমি করতে পারবো। আমাদের তো 2025 সাল চলে গেল, 26 পড়ে গেছে, আজকে 5 তারিখ। তো এই 2026, 25 বা 26 সালের প্রথমবার যারা আমরা হোমবায়ার হিসেবে বা হোমবায়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আপনি কি দেখতে পাচ্ছেন? চ্যালেঞ্জটা হচ্ছে এই বছরের আগের থেকে, গত বছর থেকে এই বছর আশা রাখা যাচ্ছে যে বেটার, মোর ইনভেন্টরি আসে, এবং রেটটাও মনে করেন 6.125 এই ধরনের কাছাকাছি থাকবে, 6.5 এর নিচে থাকবে। তো মর্গেজ রেটটা থাকবে আশা করা যাচ্ছে, যদিও না কমলেও এই ধরনের কাছাকাছি থাকবে। সো যারা রিয়েল এস্টেট ব্যবসায় আছেন, যারা এক্সপার্ট যারা আছেন, তারা প্রেডিকশন করতেছেন এই বছরটা অনেকটা মনে করেন সহনীয় হবে বাড়ি কেনার ক্ষেত্রে। তো যারা বাড়ি কিনতে চাচ্ছেন, তারা কিন্তু ফেব্রুয়ারির ট্যাক্স রিটার্নের পর থেকে, বা আমি সাজেস্ট করব যারা বাড়ি কিনবেন, আমাদের কমিউনিটির লোকরা, আপনারা ট্যাক্স ফাইল করবেন না। আপনার বাড়ি কেনার পরে আপনার মর্গেজ ব্রোকারের সাথে কথা বলে তখন আপনার ট্যাক্স ফাইলটা করবেন। কারণ কিছু লুপ হোল আছে যেগুলা আপনি যদি ট্যাক্স রিটার্ন করে ফেলেন, তাহলে আপনি আর সেই বেনিফিটটা পাবেন। সো বেটার টু টক টু ইউর অ্যাকাউন্টেন্টের এবং মর্গেজ ব্রোকারের সাথে কথা বলে ট্যাক্স ফাইল করবেন যারা বাড়ি কিনবেন। আমি আবারও বলতেছি, যারা বাড়ি কিনবেন ট্যাক্স ফাইল হোল্ড করবেন, কারণ আপনার সেপ্টেম্বর পর্যন্ত আপনার ডেট আছে, আপনি ফাইল করতে পারবেন। তো বাড়ি কেনার ক্ষেত্রে যারা, আবারও বলতেছি যে মেক শিওর আপনারা ট্যাক্স ফাইল যদি বাড়ি কিনতে চান, ট্যাক্স ফাইলটা করবেন না। অনেক ধন্যবাদ জনাব আসিফ চৌধুরী। আজকে আপনার কাছ থেকে একটা ভালো ড্রাই জানুয়ারির যে বিষয়টা, যে ছোট ছোট মাসিক খরচ, যেমন কফি হতে পারে, পানাহার হতে হবে বা অন্য কিছু হতে পারে, এই সাবস্ক্রিপশনগুলো সত্যিই বা বড় একটা সময় যে সঞ্চয় রূপ লাভ করে, এবং সেটা একটা ডাউন পেমেন্ট বা ক্লোজিং কস্টের, যেটা অনেক বাড়ি কেনার সময় অনেক কিছুই করতে পারি, কিন্তু দেখা যায় শেষে যে এইটাই আমাদের ছোটখাটো একটা জিনিস। সুতরাং এই যে একটা টেকনিক ড্রাই জানুয়ারির মধ্যে দিয়ে আমি আবারও বলি যে আমাদের যারা ভিউয়ার, শুধু বাড়ির ক্ষেত্রে না, সব দিকেই আপনারা ডিসিপ্লিন জিনিসটা আপনারা মেনটেন করবেন। তাইলে মনে করেন হেলথ, ওয়েলথ
সবকিছুই সবকিছুই সুন্দর চলে থাকবে। আসবে। জি, অনেক ধন্যবাদ জনাব আসিফে চৌধুরী, আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ ভিউয়ার যারা আমাদের সাথে যুক্ত আছেন। আবার অন্য কোনো সময় আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকেও আবার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ড্রাই জানুয়ারি নিয়ে অপ্রয়োজনীয় খরচ কিভাবে কমিয়ে আমরা আমাদের একটা স্বপ্নের বাড়ির মালিক হতে পারি সে বিষয়টি নিয়ে আমরা কিছুটা টিপস দিয়েছি, কথা বলেছি, এবং বাড়ি কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা কি হলে কতটা ভালো হয় সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে এসে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, যেটি তথ্য প্রযুক্তি, এআই কি সম্ভাবনা নাকি অভিশাপ, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনার বিষয়ে। আমরা আগেও বলেছি, আবারও বলছি, এআই কি সম্ভাবনা নাকি অভিশাপ, এই বিষয়টি নিয়ে এখন আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আইটি স্পেশালিস্ট অ্যাডজান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, সেন্ট জনস ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক, এবং আমাদের সকলের পরিচিত প্রিয় টিচার ডক্টর মেহেদী হাসান। ডক্টর মেহেদী হাসান, আপনাকে স্বাগত। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। তার সাথে সাথে TVN24 এর কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি এই যে, আমি জানি বিশ্ববিদ্যালয় থেকেই আসছেন, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এআই, এটার সম্ভাবনা এবং এটার বাস্তবতা বা অভিশাপ কিনা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে একটু ভূমিকাটা একটু বলতে চাই আমি। সুপ্রিয় দর্শক, একটা সময় ছিল মানুষ ভাবতো যন্ত্র শুধু মানুষের নির্দেশেই চলবে, কিন্তু আজ সেই যন্ত্রই কথা বলে, লেখে, ছবি আঁকে, এমনকি সিদ্ধান্তও নেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যাকে কেউ বলছে ভবিষ্যতের আশীর্বাদ, আবার কেউ বলছে নীরব এক অভিশাপ। একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনকে সহজ করছে, যেমন ডাক্তারি, চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা, যোগাযোগ, সবখানি বিপ্লব ঘটাচ্ছে। আবার অন্যদিকে চাকরি হারানোর ভয়, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, ভুয়া খবর আর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা মানুষকে ভাবিয়ে তুলছে। এখন প্রশ্ন হলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের সবচেয়ে শক্তিশালী সহযোগী, নাকি ধীরে ধীরে আমাদের উপর নিয়ন্ত্রণ নেওয়া এক অদৃশ্য শক্তি? আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি, নাকি প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনা নাকি অভিশাপ। আর এই গুরুত্বপূর্ণ সময়োপযোগী আলোচনায় আমাদের সাথে রয়েছেন একজন আইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ, সেন্ট জনস ইউনিভার্সিটি, নিউ ইয়র্কের কম্পিউটার সায়েন্স বিভাগের অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, যিনি বাস্তব অভিজ্ঞতা আর তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের বিভ্রান্তি দূর করবেন, ভয় আর সম্ভাবনার মাঝখানের সত্যটা তুলে ধরবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, যেখানে আবেগ নয়, যুক্তি দিয়ে বুঝে নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জন্য কি নিয়ে আসছে, ভবিষ্যৎ না ভয়। ডক্টর মেহেদী হাসান, আমরা একটু ব্যাখ্যা করেছি, আপনি যেহেতু স্পেশালিস্ট, আপনার কাছে প্রথমেই জানতে চাইব এই বিষয়টি নিয়ে, যে এআই কি মানুষের কাজ, ভয়টা তো এই জায়গায় যে আমার কাজটা কেড়ে নেবে, আমি বেকার হয়ে যাব। আসলেই কি মানুষের কাজ কেড়ে নিচ্ছে, নাকি নতুন ধরনের কাজ তৈরি করছে? বাস্তব উদাহরণ দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রানা ভাই। অলমোস্ট প্রতিদিনই এই প্রশ্নটির সম্মুখীন হই বিভিন্ন দিক থেকে। খুব ছোট করে আমি যদি উত্তরটা দিতে চাই, প্রথম কথা হচ্ছে যে এআই আসলে জবকে রিপ্লেস করছে না। এআই যেই ধরনের কাজ আমরা করে থাকি সেটাকে কিন্তু ট্রান্সফর্ম করছে। তার মানেটা হচ্ছে যে আগে যে কাজগুলো আমাদের করতে যদি 4 ঘন্টা লাগতো, বিভিন্ন রকম এআই টুল, সফটওয়্যার, প্ল্যাটফর্ম এগুলি ইউজ করার মাধ্যমে সেই একই অর্গানাইজেশনের এগুলি কিন্তু 50 to 60% সময় কমে যাচ্ছে। তার মানে আমি যদি প্রথমে আপনার কনটেক্সটের দিকে ফেরত যাই, তাহলে এআই তো ডেফিনেটলি আমাদের কাছে অপার সম্ভাবনা বয়ে আনছে। অন্যদিকে যদি আমি এটুকু বলি যে এটা কি সবার জন্য, তাহলে আমি এটা বলবো যে আসলে সময়ের সাথে তাল মেলানোর জন্য আমরা বিভিন্ন সময় প্রযুক্তিকে আমরা বিভিন্ন ট্রেনিং অথবা বিভিন্ন পড়াশোনা এগুলির মাধ্যমে আমরা সেগুলিকে গ্র্যাব করতে চাই, সেগুলির সাথে তাল মেলাতে চাই। আমরা কি সেই কাজগুলি করছি কিনা? যারা করছি তারা ডেফিনেটলি বলবো যে আমরা এআই বিরাট সম্ভাবনা, এবং যারা পিছিয়ে পড়ছি তাদের কাছে কিন্তু এখনো এটা আমাদের একটা ভীতিকর অবস্থায় দাঁড়িয়ে আছে। খুব সুন্দরভাবে বলেছেন। তো যদি এআই যদি সিদ্ধান্ত নেয়, এআই তো সিদ্ধান্ত নিচ্ছে,
তো যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের দায়িত্বটা কার, মানুষের নাকি মেশিনের? এই নৈতিক প্রশ্নটা কিভাবে দেখা উচিত? ছোট্ট একটু উদাহরণ দেই, সেটা হচ্ছে যে হেলথ কেয়ার সেক্টরে আমরা জানি যে এআই বহু আগে থেকেই কন্ট্রিবিউট করছে বিভিন্ন রকম রোবোটিক সার্জারি অথবা বিভিন্ন রকম ড্রাগ ডিসকাভারি অথবা ক্যান্সারের মতন যেই ক্রিটিক্যাল ডিজিজগুলি রয়েছে সেখানে প্রেডিকশনে আমরা যাচ্ছি। এআই কিন্তু আসলে যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট রয়েছেন, ফিজিশিয়ান বলি বা ডক্টর বলি, যাদেরকে বলি, তাদেরকে কিন্তু হেল্প করছে। কারণটা হচ্ছে এআই যেটা ব্যাকবোন হিসেবে আমরা যাকে ধরে রাখি সেটা হচ্ছে ডেটা। মেশিন লার্নিং মডেল বা এআই যে ইঞ্জিন, সেখানে প্রচুর পরিমাণে ডেটা আমরা দিয়ে থাকি যাতে এই মেশিনটি আমাদেরকে বিভিন্ন গত 20 বছরের ডেটা অ্যানালাইসিস করে আমাদেরকে একটি সিদ্ধান্ত দিতে পারে। আমি এই সিদ্ধান্তটা কিন্তু শেষ সিদ্ধান্ত নয়। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে আমরা এখনও বিশ্বাস করি, যিনি ডক্টর বা ফিজিশিয়ান, তার কাছে এই ডিসিশনগুলি যায় যাতে ফাইনাল উনি আমাদেরকে কনক্লুশনটা দিতে পারেন। তাহলে আমি আপনার উত্তরে যেটা বলবো সেটা হচ্ছে মেশিন বা প্রযুক্তি কিন্তু আমাদের সহায়তা করছে অ্যাকিউরেটলি ডিসিশনটা মেক করার জন্য। সিদ্ধান্তটা কিন্তু মানুষের হাতে এখনো রয়েছে, এখনোই রয়েছে। আসলে মানুষের বিকল্প আসলে কখনই তৈরি হতে পারেনি, এই বলে আর যাই বলুন না কেন। আপনি তো শিক্ষকতার সঙ্গে জড়িত, ছাত্রছাত্রীদের সাথে একেবারে প্রত্যক্ষভাবে আপনার কানেকশন। সেই ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এআই এই ব্যবহার কি ছাত্রদের দক্ষ করে তুলছে নাকি তাদের চিন্তা শক্তিটাকে কমিয়ে দিচ্ছে? খুব সুন্দর একটি প্রশ্ন। দেখুন রানা ভাই, প্রথম দিকে যখন বিভিন্ন টুলগুলি রিলিজ হলো বিভিন্ন কোম্পানি থেকে, সেটা গুগল বলি, ওপেন এআই বলি বা বিভিন্ন রকম কোম্পানি থেকে টুলগুলি ইউজ করা ডে টু ডে অপারেশনের জন্য, তখন কিন্তু ইউনিভার্সিটিগুলি একটু বুঝতে একটু ইয়ে হচ্ছিল যে পলিসিগুলি কি হতে পারে। স্টুডেন্টরা কি ক্যাম্পাসে এই টুলগুলি ইউজ করতে পারবে অথবা ক্যাম্পাসের বাইরে যে ইউজ করতে পারবে? এটা কিন্তু মানে আটকানোটা খুব মুশকিল। এই টুলগুলি এতটাই অ্যাভেলেবল এখন। আমরা যেটা করে থাকি তা হচ্ছে যে স্টুডেন্টরা ডেফিনেটলি এই টুলগুলি ইউজ করতে পারে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবে কি করবে না স্টুডেন্ট, এটা আসলে আর বলার কিছু নেই। এতটাই সহজলভ্য এবং এতটাই নর্মাল হয়ে গেছে। ঠিক এইভাবেই এআই টুলগুলি যেগুলি এখন পর্যন্ত মার্কেটে আছে, এগুলি আর কিছুদিনের মধ্যে এতটাই রেগুলার হয়ে যাবে, এটা আলাদা করে বলবার কিছু নেই। তার মানে আপনার প্রশ্নের উত্তরে যদি আমি ফিরে যাই, তাহলে আমাদের ক্রিয়েটিভিটিটা কোথায়? মানে এই টুলটা ইউজ করে কোনো স্টুডেন্ট যদি তার হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্টটা করে আসে, আমরা কি করব? আমরা আসলে ইউনিভার্সিটি থেকে যা করে থাকি তা হচ্ছে সে বিভিন্ন রকম টুল ইউজ করে আসলে তাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট করে আনতে পারে। তবে সেক্ষেত্রে আমাদের শিক্ষক হিসেবে আমাদের যে দায়িত্বটি থেকে যায় তা হচ্ছে তার সাথে আলোচনা করা এবং তার সাথে ডিটেল ডিসকাশনে যাওয়া যে সে আসলে কতটুকু টপিকটা সম্পর্কে জানলো বা বুঝলো। আমরা আলোচনার মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারি যে আসলে টুল হয়তো তাকে হেল্প করেছে স্ট্রাকচারটা তৈরি করার জন্য, কিন্তু মূলত তার ক্রিয়েটিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু তার লেখার মাধ্যমে আমাদের মানে তার যাচাই করে বুঝতে পারি। তার মানে আসলে টুলকে আটকানোর কিছু নেই, বরঞ্চ টুলটা যদি তাকে হেল্প করে কিন্তু তার ক্রিয়েটিভিটিটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তাহলে আমরা সেটাকে সাধুবাদ জানাই। তো আপনি এক্ষেত্রে বললেন যে সাধুবাদের কথা বললেন, কিন্তু অনেক সময় আমরা দেখছি যে ডিপ ফেক, তাই না, তারপরে ভুয়া খবর এরকম প্রচুর তৈরি হচ্ছে বা আরো হয়তো ভবিষ্যতে হবে। আর ডিজিটাল প্রতারণায় এই যে বিষয়গুলো, এআই কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, সাধারণ মানুষ কিভাবে এটাকে সতর্ক হবে? আসলে এআই এর সাথে এখানে সাইবার সিকিউরিটি বড় একটা সেক্টর জড়িত। বিভিন্ন রকম গভর্নমেন্টের আমাদের এজেন্সি রয়েছে এবং ইউনিভার্সিটিতেও বিভিন্ন রকম টিম রয়েছে যারা ডেডিকেটেডলি এটার জন্য সবসময় মনিটর করে আছে যে কিভাবে তাদের ডেটাগুলিকে সিকিউর করা যায়। পার্টিকুলারলি আপনি যে উদাহরণটি দিলেন ডিপফেক, আসলে আমাদেরকে একটু সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এখনো আমরা প্রতিদিন শুনে থাকি যে বিভিন্ন রকম ফোন কলের মাধ্যমে বিভিন্ন জনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে বিভিন্ন। আমরা কিন্তু এখনো ওই জায়গাতেই রয়েছি। কিন্তু আমি যেটা বলবো যে প্রযুক্তিগুলি যেভাবে আসছে সামনে, একটু চোখ কান খোলা রাখবো, যারা জানেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করতে যে কোনো রকম ডিসিশন নেওয়ার আগে।
কোনো একটি ভিডিও দেখে এক্সাইটেড না হয়ে সেটা সম্পর্কে একটু যাচাই বাছাই করা, যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে, যে কোনো একটা ফোন কল আসলে অথবা কোনো একটা ইমেল আসলে সেটাতে সাথে সাথে উত্তরটা না দেয়া, যারা জানেন তাদের সাথে একটু কথা বলে যে কোনো একটা লিংক আসলে সেটা ওপেন না করা, কিউআর কোড আসছে সেই কিউআর কোডটাকে সাথে সাথে স্ক্যান না করা আপনার ফোনে। আমার মনে হয় একটু দেখে শুনে একটু বুঝে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রযুক্তি তো আসবেই, প্রযুক্তির ভালো দিকটাও যেমন রয়েছে, খারাপ দিকটাও রয়েছে সবকিছুর। তো আমার মনে হয় ওই জায়গাটা একটু আমাদের চিন্তা করে এগিয়ে যেতে হবে। তো এক্ষেত্রে আমরা একটু ব্যক্তিগত ব্যবহারের দিক থেকে যদি আসি, ব্যক্তিগত গোপনীয়তার দিক থেকে যদি আসি, তাহলে সেইটাই যে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি যে জিনিসটা আছে, সবচেয়ে এআই কি বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে, বা আপনার এক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কি? আসলে যেটা বললাম যে নতুন প্রযুক্তিগুলো আসার সাথে সাথে সেখানে প্রিকশন হিসেবে বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের বিভিন্ন রকম ইনোভেশনগুলি কিন্তু মার্কেটে নিয়ে আসেন। এবং মানে প্রযুক্তি এসছে দেখে যে ভয় পাবার ভয়ে মানে আমাদেরকে গুটিসুটি হয়ে যেতে হবে বিষয়টা তা না। তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে আমার প্রাইভেসি, প্রাইভেট ডেটাগুলি, অ্যাসেটগুলি ঠিকভাবে মানে প্রপারলি মেনটেন করার জন্য কি কি সফটওয়্যার বা প্ল্যাটফর্ম রয়েছে সেগুলিকে আমরা জানি কিনা, যদি জেনে থাকি তাহলে সেগুলিকে ইউজ করার মতো আছে কিনা। খুব যে কঠিন ব্যাপারগুলি তা না। ছোট্ট একটি উদাহরণ দেই, আমরা সবাই কম বেশি আমাদের মোবাইলে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ইউজ করে থাকি। বিভিন্ন ব্যাংকের অ্যাপ ইউজ করার জন্য আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হয়। তার সাথে সাথে ব্যাংকগুলি কিন্তু মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটি সার্ভিস প্রোভাইড করে থাকে। যেমন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে তার মোবাইলে আরেকটি কোড আসে এক্সট্রা প্রিকশন হিসেবে, সেই কোডটা আবার তারা চায় কোথাও ইনপুট করতে। এই ধরনের বিভিন্ন লেয়ারে যদি একটু আমরা সচেতন হই তাহলে আমার মনে হয় খুব বেশি দুশ্চিন্তার কিছু। মানে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি যেটা আমরা বলি, সেটা বিঘ্ন হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। সচেতনতা সেটা সবচেয়ে জরুরি। তাহলে তা এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যদি এআই কখনো ভুল সিদ্ধান্ত নেয় এবং ক্ষতি হয়, ভুল সিদ্ধান্তটা যদি নেয় এবং তার ফলে যদি ক্ষতি হয়, তাহলে আইনের চোখে অপরাধী কে হবে? মানে এই বিষয়গুলো নিয়ে কি বিশ্ব বা এই পৃথিবী এখন প্রস্তুত আছে? আবারও আমি একটু ওই জায়গাটাতে আসি। ডেটা প্রাইভেসি অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স বলে এটা সব জায়গায়, আমাদের নর্থ আমেরিকাতে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নে বলেন, জিডিপিআর যেটা তারা মেনটেন করে, সব জায়গায় কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনগুলি আছে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি ওপেন এআইয়ের যে প্রোডাক্টটা চ্যাট জিপিটি, যেটা আমরা রেগুলারলি ইউজ করি, পেইড অথবা ফ্রি ভার্সন, ছোট্ট করে নিচে কিন্তু দেখবেন ওখানে এখনো লেখা আছে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক। আচ্ছা, ক্যান মেক মিস্টেক, ভুল করতে পারে। তার মানে যারা প্রোডাক্ট রিলিজ করছেন তারা এখনো জানেন যে এটা হয়তো 100% এখনো বোধহয় সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতায় যেতে পারে নাই। সেজন্য টুলসগুলি এখনো বলছে যে এটা হয়তো কখনো কখনো ভুল করতে পারে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলি সেখান থেকে নিতে পারি, হেল্প করতে পারে, কিন্তু আসলে ভেরিফাই করার দায়িত্বটা আমাদের। এবং রেগুলেশনের কথা যেটা বললেন, আসলে হেলথ কেয়ার সেক্টরে যেমন আমাদের হিপা রয়েছে, হিপা ল রয়েছে, HL7 রয়েছে, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে এরকম ডিফারেন্ট বডি রয়েছে যারা এই দায়িত্বে আছেন। এবং সবাই কিন্তু কম বেশি এখন এআইটাকে ইন্টিগ্রেট করে ফেলেছে। এবং আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো, যদি ভুল করে থাকে দায়িত্বটা কার? আসলে প্রথম দায়িত্বটাই হচ্ছে অর্গানাইজেশনের, ডিপেন্ডিং অন দ্য অর্গানাইজেশন টাইপ। কারণ আমরা ব্যাংককে আমার সমস্ত ইনফরমেশন দিয়ে রেখেছি, এবং আমরা বিশ্বাস করি যে ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের ইনফরমেশনগুলি প্রোটেক্ট করবেন। তারা বিভিন্ন রুলস, রেগুলেশন, পলিসির মাধ্যমে প্রোটেক্ট করবেন। কিন্তু তার সাথে 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 ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি, তারাও কিন্তু আমাদেরকে বলে থাকেন যে অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করাটা কিন্তু জরুরি। যে কেউ চাইলেও আমি সেই লিঙ্কে ক্লিক করব, যে কেউ চাইলেও আমি সেই পাসওয়ার্ডটাকে দিয়ে দেবো। এটা যদি আমরা করে থাকি, ব্যাংক কতটা দায়িত্ব নেবে সেখানেই হচ্ছে প্রশ্ন। সেটাই আর কি, মানে যার যার সচেতনতা তাকেই নিতে হবে। তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, আপনি তো শিক্ষক মানুষ, অনেক বেশি গবেষণা পড়াশোনা আপনার আছে। এই যে এআই কি, মানে এআই কি ধনী এবং দরিদ্রের মধ্যে, এটা সেই সৃষ্টির আদিকাল থেকেই হয়ে আসছে। তো এআই কি বা এই প্রযুক্তির মাধ্যমে ধনী এবং দরিদ্রের মধ্যে প্রযুক্তিগত বৈষম্য কি আরো বাড়িয়ে দেবে?
এটা যদি আমি একটু এইভাবে শুরু করি, প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এভাবে যদি শুরু করি, দেখুন নিউ ইয়র্ক সিটিতে কম বেশি 2,20,000-এর মতো স্মল বিজনেস রয়েছে। এখন ব্যবসা যারা করেন তারা তো আমরা এইভাবেই চিন্তা করি যে ব্যবসা করে আমি একটা জায়গায় যে পৌঁছাবো, একটা এস্টাবলিশ হব, কিছু পয়সা কামাবো। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা দেখেন, এখনও নিউ ইয়র্ক সিটিতে 40% স্মল বিজনেস তারা কিন্তু ডিউ টু টেকনোলজি তারা কিন্তু যে পরিমাণ রেভিনিউ জেনারেট করার কথা তারা কিন্তু পাচ্ছেন না, অ্যাফোর্ড করতে পারছেন না। তার মানে প্রযুক্তিকে ঠিকভাবে ইউজ করতে আমাদের এখনও হিমশিম খেতে হচ্ছে। আমি যদি এটাকে এভাবে আসলে কনক্লুশনে আসি যে আমি যদি প্রপারলি ইউজ করতে পারি, আমি যদি জানি যে আমার প্রবলেমটা সলভ করার জন্য কি ধরনের প্রযুক্তি দরকার, আদৌ কি আমার এআই দরকার আছে, নাকি সিম্পল যেসব টেকনোলজি সেটা দিয়েই আমার প্রবলেমটা সলভ করা সম্ভব, এটা আমাদেরকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে একটু পরামর্শ করে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। যে কোনো একটা গ্রোসারির অ্যাজ অ্যান এক্সাম্পল, যে কোনো একটা ডেলি স্টোর যারা চালান, ডে টু ডে অপারেশনের জন্য কতটুকু প্রযুক্তি দরকার আছে। তো আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এআই কি আমাদেরকে ধনী হতে সহায়তা করবে নাকি আমাদেরকে করবে না, বৈষম্য বৈষম্য করবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কি সমস্যাটা আমি সমাধান করতে চাচ্ছি। তা আপনি যেহেতু ছোট ব্যবসার কথাই বললেন, উদাহরণও টানলেন, তো এক্ষেত্রে এবং আপনি বললেন অপরিহার্য কি না, তাহলে সেক্ষেত্রে একটি ছোট্ট প্রশ্ন, যদি হয়তো এটা রিপিট হতেও পারে, যে ছোট ব্যবসার ক্ষেত্রে এআই কি বিলাসিতা বলে মনে হচ্ছে, নাকি এখন এটি একটা অপরিহার্য টুল হয়ে দাঁড়াচ্ছে? আমি বলবো এটা এটা এখন আর বিলাসিতা না। আচ্ছা। এটা যেভাবে আসলে আমাদের ডেইলি প্রয়োজনগুলি মেটাচ্ছে এবং আমাদের সময় বাঁচাচ্ছে, প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, সেক্ষেত্রে স্মল বিজনেস বা ওনার যারা রয়েছেন বা স্মল বিজনেস অর্গানাইজেশন তাদের ক্ষেত্রেও এটা বিলাসিতা না, এখন অপরিহার্যই হয়ে গেছে। এবং আসলে আমরা অনেকের কাছ থেকে শুনতে পারি যে তারা আগে কোনো প্রযুক্তি ইউজ করতেন না, স্পেশালি এআই এর কোনো টুল ইউজ করতেন না, কিন্তু এখন টুল ইউজ করার কারণে ওনাদের অ্যাকাউন্টিংয়ের যেই সমস্যাগুলি, ওনাদের সেলসের যেই প্রবলেমগুলি, ওনাদের স্টোরের ম্যানেজমেন্টের যে প্রবলেমগুলি, এগুলো অনেক কিছু কিন্তু ওনারা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করছেন এবং ওনারা সুবিধা পাচ্ছেন এখান থেকে। আমি আসলে এটা বিলাসিতার কিছু নেই। এটা আগেই যেটা বললাম যে অনেক সফটওয়্যার আমরা ইউজ করি যেগুলি আমরা মনেই করি না যে এগুলি ছাড়া আমাদের ব্যবসা করা সম্ভব। এআইও ঠিক তেমনি, এই প্রযুক্তিগুলি সফটওয়্যারগুলি এআই ইন্টিগ্রেট হয়ে গেছে, এটা আসলে বিলাসিতা কিছু নেই। তো তার মানে এটা অপরিহার্য হয়ে দাঁড়াচ্ছে এখন। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে জানবো, যেহেতু এটা আমাদের অপরিহার্য, বিশেষ করে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী যারা আছি, তো তারা কিভাবে কম খরচে, একটা খরচের ব্যাপার আছে, কম খরচে এআই ব্যবহারটা তারা শুরু করতে পারি আমরা? ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স যদি দিই, এখানে এখনও নিউ ইয়র্ক সিটিতে স্মল বিজনেস ওনার যারা রয়েছেন তারা মান্থলি $125 থেকে $175 ইউজ করেন পার হেড ওনাদের বিভিন্ন সফটওয়্যার ইউজ করার কারণে। এটা ডেলয়েট 2023-তে যেই সার্ভেটা করেছিল সেখানে রিপোর্ট থেকে উঠে এসেছে। তার মানে একটা স্মল বিজনেস অর্গানাইজেশনের জন্য মাসে কম বেশি অন অ্যান অ্যাভারেজ $150 দেওয়াটাও কিন্তু এক্সপেন্সিভ। আমাদেরকে দেখতে হবে যে অ্যাফোর্ডেবল টেকনোলজি কারা প্রোভাইড করেন। যে টেকনোলজিগুলি আমি নিচ্ছি আমি তার 100% ফিচার এবং ফাংশনালিটি যা রয়েছে আমি কি সবই ইউজ করতে পারছি, নাকি আমি মাত্র 10% ইউজ করতে পারছি, অথচ আমি দিয়ে রাখছি 90%-এর পুরো 100%-এরই পয়সা। আমার ওইটাই বললাম যে আবারও যে আসলে কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছি এবং যেই সফটওয়্যার বা প্ল্যাটফর্মটা নিচ্ছি, যে এআই টুলটা নিচ্ছি, তাতে আমাদের কতটুকু ইউজ করতে পারছি, 100% ইউজ করতে পারছি কিনা, তার উপরে বেস করে আমার মনে হয় যে আমাদের হাতে সময় নেই, ছোট্ট আর একটা প্রশ্ন করে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। একজন আইটি স্পেশালিস্ট হিসেবে, বিশেষজ্ঞ হিসেবে, শিক্ষক হিসেবে, দূরদৃষ্টি সম্পন্ন একজন প্রযুক্তিবিদ হিসেবে আপনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই যে আগামী 5-10 বছরে এআই মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় আনবে বলে আপনি মনে করেন? আমি মনে করি মানুষের ডিসিশন মেকিংয়ে বিরাট একটি হেল্প করবে। সেটা ফাইন্যান্সিয়াল ডিসিশন হোক, সেটা হেলথ রিলেটেড ডিসিশন হোক, সেটা 5 বছর পরে তার ডে টু ডে অপারেশন ডিসিশন মেকিংয়ে বিরাট একটা ভূমিকা পালন করবে। তার কারণ হচ্ছে এআই এর জন্য যে মেশিন লার্নিং মডেলগুলি আমরা ইউজ করি তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স।
প্রেডিকশনে আমরা যেতে চাই, আমরা ফোরকাস্টিং দেখতে চাই, আমরা আসলে দেখতে চাই 5 বছর পরে কেউ আমাদেরকে হেল্প করুক, যা আমরা দেখতে পারবো 5 বছর পরে কি হচ্ছে, 2 বছর পরে কি হচ্ছে। আমরা এই যে বিভিন্ন রকম প্রযুক্তির টুলগুলি ইউজ করছি, এগুলিকে ইউজ করার বা এগুলি থেকে বেনিফিট নেওয়ার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে ওটা, যা মানুষ দেখতে পাচ্ছে না তাকে সামনে নিয়ে এসে দেখার সুযোগ করে দেয়। অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা একেবারে নিশ্চিত হয়ে গেলাম যে এআই আসলে সম্ভাবনাই, অভিশাপের কিছু নেই, ভয়েরও কোনো কিছু নাই। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আন্তরিকভাবে ধন্যবাদ রানা ভাই, একটু সুন্দর আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি ভিউয়াররা অনেক উপকৃত হবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিউজ অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে এই ড্রাই জানুয়ারিতে সেই সময়টা বা অর্থটা সঞ্চয় করে আমরা কিভাবে একটা নিজের বাড়ি করতে পারি তার যেমন কথা বলেছি, তেমনি এই প্রযুক্তিকে তো অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা বারবারই আমরা বলছি যে এআই কি সম্ভাবনা নাকি অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যতের জন্য, চাকরি কি আমাদের কেড়ে নিচ্ছে? না, মানুষের বিকল্প আসলে কখনই প্রযুক্তি হতে পারে না। এটা সহায়ক, একে অপরের সহায়ক এবং পরিপূরক হিসেবেই কাজ করবে বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছেন। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।